Hello everyone, welcome to Civil Engineering Academy official YouTube channel. We are proud to share that Pritish Kundu from Kolkata, he is selected in PWA department, Government of West Bengal. Uh, he is the inspiration of thousands of new students for upcoming PSC, JE or AE exam. প্রীতিশ কুন্ডু সম্পর্কে যদি বলি, সে বিটেক কমপ্লিট করেছে টেকনো ইন্ডিয়া মেন ক্যাম্পাস থেকে সল্টলেক, আর এমটেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ এনআইটি দুর্গাপুর থেকে কমপ্লিট করেছে। তো পিডব্লিউডিতে তার র্যাঙ্ক হয়েছে 25 র্যাঙ্ক করেছে সে। আদার্স যেসব স্টুডেন্টগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি থেকে পিএইচ পেয়েছে, নির্মল জানা, পিরদীপ মান্না, প্রমিত ঘটক, তিস্তা মাহাতো, শাইনুর, শুভম থাপা, সৈকত সাধকান পিরাবুড়িতে র্যাঙ্ক করেছে। তো এর মতো প্রীতিশ কুন্ডু ওভারঅল র্যাঙ্ক যদি দেখি 31, যেখানে পিরাবুড়িতে র্যাঙ্ক তার 25। তো প্রথমেই প্রীতিশ, তোমাকে মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইউ। থ্যাংক ইউ স্যার। তো কেমন লাগছে বলো? স্যার এ তো মানে এই অনুভূতিটা তো বলার মতো নয়, কারণ আমরা সবাই যারা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট তারা মানে ওয়েট করে থাকি এরকম একটা মুহূর্তের জন্য, যে কোনো একটা পরীক্ষা ফাইনালি ক্র্যাক করার পর যখন আলটিমেটলি জবটা সিকিউরড হয়। তো এটা খুবই মানে মানে ভালো লাগছে, খুবই আবেগপ্রবণ একটা বিষয় আমার কাছে এখন। তুমি পিডব্লিউডি ডিপার্টমেন্টে, অনেকের স্বপ্ন থাকে পিডব্লিউডি ইরিগেশন এই ডিপার্টমেন্টে জব করার, যেখানে তুমি অলরেডি সিলেক্ট হয়ে গেছো। এবার হুম। পিডব্লিউডি কোন সেক্টরে তোমার পোস্টিং হয় সেটাই দেখার। তো এখানে তোমাকে বলবো, তোমার সম্পর্কে যদি একটু শর্টসে বলো, মানে তোমার কোয়ালিফিকেশন বলো বা কিভাবে তুমি প্রিপারেশনটা শুরু করেছিলে, জার্নিটা যদি শর্টসে বলো। স্যার আমি আমার স্কুলিং কমপ্লিট করি রামকৃষ্ণ মিশন থেকে, বর্ণনগর রামকৃষ্ণ মিশন থেকে। দেন মানে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি সিভিল ইঞ্জিনিয়ারই হব। আমার যখন এইচএস কমপ্লিট হয় আমি ধরে মানে ভেবেই নিয়েছিলাম যে আমি সিভিলের দিকেই যাব। তো আমি যখন বিটেক পড়তে স্টার্ট করি, তো থার্ড ইয়ার থেকেই আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। 2020 সালে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয় সেখানেও আমি মানে পরীক্ষা দিই, এবং ফাইনাল যে প্যানেল সেখানে আমি 2 নম্বরের জন্য সিলেক্ট হতে পারিনি আফটার দ্য হ্যাঁ, সেটা তো ইন্টারভিউ। বলেছিলে তুমি, হ্যাঁ। তো আমি খুবই ওটাতে ডিসহার্টেন্ড হয়ে গেছিলাম যে এরপর কি করব কি না করব। তো যাই হোক, আমি প্রিপারেশনটা কন্টিনিউ রাখি, যেহেতু তারপরে এক্সাম সেরকম ভাবে কিছু হচ্ছিল না, সেই কারণে তো মানে তখন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো হুম। প্রিপারেশনটা কন্টিনিউ রাখি, এবং যখন এই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামের যখন নোটিশটা বেরোয়, আমি হুম। মানে তখনই ভেবে নিই যে মানে এটা আমাকে পেতেই হবে। মানে এটাই একদম। আমার কাছে এখন লাস্ট অপশন, ডু অর ডাই অপশন। তো একদম। তো সেই কারণে সেরকম ভাবেই স্যার প্রিপারেশন নিই। যেহেতু পড়াশোনার মধ্যে ছিলাম, সে কারণে এরকম কখনো মনে হয়নি যে কোনো কিছু খুব টাফ আছে। প্লাস যারা আপনারা ছিলেন সবাই খুবই হেল্প করেছেন, একদম। বন্ধু বান্ধব থেকেও হেল্প পেয়েছি। তো হয়ে গেছে স্যার, মানে কপাল হোক যাই হোক হয়ে গেছে। না, খুব ভালো একটা যে তুমি একটা জায়গাতে ঢুকে পড়লে, এরপর তুমি বেটার অবশ্যই চেষ্টা করবে। তুমি তোমার এমটেক করা আছে, তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়ে যাবে। এবার হুম, আমি তোমাকে একটা জিনিস বলি, যে সাপোজ তুমি এমটেক কমপ্লিট করলে 2021, তার মধ্যে তোমার 2020-তে অ্যাসিস্ট্যান্টটা এক্সামটা হলো না। তো সেখান হুম। থেকে তুমি আবার প্রিপারেশন নিয়েছো, বা তোমার প্রত্যেকটা সাবজেক্ট, আমার এটা মনে আছে, তোমার যখনই মক নিতাম বা তোমাকে যখন আমি কোশ্চেন করতাম, তুমি বলতে স্যার ঠিক আছে, সব সাবজেক্টই ঠিক আছে, মানে প্রিপারেশন লেভেলটা খুব ভালো ছিল, সেটা তোমার ওভারঅল র্যাঙ্কেও বোঝা যাচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, তোমাকে ইন্টারভিউ কিরকম কোশ্চেন করেছিল, বা সেখানেও কি তোমাকে সাবজেক্ট অপশন দিয়েছিল, না তুমি বলেছিলে যে ঠিক আছে? স্যার আমাকে, হ্যাঁ, মানে যিনি আমার প্যানেলে ছিলেন শঙ্কর চক্রবর্তী স্যার, আর একজন যিনি শিবপুরের স্যার ছিলেন, দুজনেই আমাকে জিজ্ঞেস করেছিলেন কোন সাবজেক্ট। তখনও আমি একই কথা বলেছিলাম, ঠিক আছে স্যার, যে কোনো সাবজেক্ট থেকে আপনি ধরতে পারেন, ওকে। আমি ট্রাই করবো পুরোপুরি অ্যান্সার করা। হুম, হুম, আর তারপর ওনাদের যে অ্যান্সারটা ছিল হচ্ছে, দেখো তোমাকে অপশন দিচ্ছি, তুমি বলছো না, তুমি অপশন যদি দাও, মানে তোমাকে যদি তুমি বলো একটা সাবজেক্ট, সেখান থেকেই তোমায় ধরবো, যদি না পারো তখন কিন্তু নাম্বার কম দেবো। তখন ওকে, আমি বললাম, না স্যার, আপনি যে কোনো মানে যে কোনো সাবজেক্ট থেকে ধরতে পারেন, আমি চেষ্টা করবো। ওকে, ওকে, ওকে। সেই না, কনফিডেন্সটা। কনফিডেন্স লেভেলটা ছিল, মানে প্রত্যেকটা সাবজেক্ট তোমার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার ছিল বলেই তুমি এটা বলতে পেরেছো। দেখো, তুমি যখন প্রিপারেশন নিয়েছিলে, সাপোজ আমি যদি প্রিপারেশনটাকে তিনটে স্টেজে ভাগ করি, তুমি ধরো একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যখন তুমি প্রিপারেশন যা স্টার্ট করেছিলে বিটেক বা এমটেক এর পর পর, তখন তুমি আজ এ নিউ স্টুডেন্ট যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার একটু ভয় লাগা উচিত, যারা ধরো অলরেডি 50% সিলেবাস কমপ্লিট করে ফেলেছে। কারণ আমরা যদি হুম, দেখি যে একটা সেমিস্টারের
এক্সামের পড়া আর একটা কম্পিটিটিভ এক্সামের পড়া দুটোর মধ্যে ডিফারেন্ট হুম, আছে, ঠিক আছে? অবশ্যই স্যার। তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ হয়তো গেট আইএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তুমি অলরেডি গেট ক্র্যাক করে এনআইটি দুর্গাপুর থেকে এমটেক করেছো। তো সেসব জায়গা থেকে কোনো একটা জায়গাতে মনে হয়েছে তোমার যে আমি অনেকটা পিছিয়ে আছি, বা আমার কিভাবে প্রিপারেশনটা স্টার্ট করলে ভালো হয় অ্যাজ এ ফ্রেশার্স স্টুডেন্ট? স্যার পিছিয়ে আছি আমার এখনো মনে হয়নি, বাট আমার যেটা যেরকম ফিল হয়, মানে যেটা আমি চাই যে যারাই কোনো এক্সামের, যে কোনো এক্সাম হোক, মানে তার যদি অ্যাসপিরেন্ট হয় তাদের এই ভাবনাটা থাকা উচিত যে প্রত্যেকটা পরীক্ষা ডিফারেন্ট জিনিস স্টুডেন্টদের কাছ থেকে আশা করে। মানে একদম। প্রত্যেকটা পরীক্ষা টাইপ আলাদা, প্রত্যেকটা পরীক্ষায় সিলেবাস আলাদা। কোনো পরীক্ষায় হয়তো আইএএস এর মতো পরীক্ষায় অনেক ভাস্ট সিলেবাস, সব জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। একদম। গেটের ক্ষেত্রে অনেক কনসেপচুয়াল কিন্তু খুব, মানে 50% সিলেবাস থেকেই অনেকটা বেশি স্কোর করা যায়। তো প্রত্যেকটা পরীক্ষা আমাদের থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ডিমান্ড করে, এবং সবার আগে কোনো পরীক্ষা ক্র্যাক করার আগে আমার মনে হয় যে সেই পরীক্ষাটা সম্বন্ধে ভালো করে জানা উচিত। মানে সেই পরীক্ষাটাকে স্টাডি করা উচিত যে এক্স্যাক্টলি এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য আমি কি কি জিনিস আমার দরকার। তো আমার মনে হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ফার্স্ট একটা স্টুডেন্ট যখন ফ্রেশার্স থাকে তখন তার এটাই ভাবা উচিত যে কোনো পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমাকে এই ভাবে স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিতে হবে। একদম। তারপর তো অবশ্যই স্যার আমাদের কাছে এখন তো রিসোর্স সবসময় অ্যাভেলেবেল থাকে, সে গেট একাডেমি হোক, মেডিজি হোক, যে কোনো কিছু, আইএস মাস্টার। একদম। পুরো থরলি আগে বই পড়ো, নোটস পড়ো, তারপর মানে রেগুলার রিভিশন, তার সাথে প্র্যাকটিস, এমসিকিউ। আমার মনে হয় এই চারটে জিনিস, মানে যে কোনো পরীক্ষার জন্য এই চারটে জিনিসই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। মানে কেউ যদি সিনসিয়ারলি এটুকু করে, প্রপার টাইম দিয়ে, তাহলে আজ না হোক কাল সে কিছু একটা স্যার ক্র্যাক করতে পারবেই, তার যদি নিজের উপর নিজের বিশ্বাস থাকে। আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন বিটেক বা এমটেকে যখন সেমিস্টার এক্সাম দিতাম, দেখা যাচ্ছে অনেকে দু একদিন পরে খুব এক্সাম ভালো দিয়ে দিল, কিন্তু কম্পিটিটিভ এক্সামের দিকে যখন আমরা ফোকাস করি সেটা একটা লং জার্নি। এটা হঠাৎ করে তুমি হ্যাঁ একদিন স্যার। দুদিন পরে তুমি যদি ভাবো যে আমি পেয়ে গেলাম জবটা, এটা ভাবাটাও ভুল, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই। অনেক সময় যেটা হয় যে তোমাকে প্রথমে অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট যখন তুমি প্রিপারেশন শুরু করেছিলে, তো তুমি ওয়ার্ক অন সিলেবাস, তোমার সিলেবাসটাকে আয়ত্ত করতে হবে এক্সামে। হুম, তো হুম, হুম, প্রত্যেকটা একদম। টপিক বা প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমার সিলেবাসটা 6 দিন লাগুক 7 দিন লাগুক, তুমি সিলেবাস ধরে ধরে তুমি দেখো যে এমন একটা টপিক থেকে কোশ্চেন এসেছে যেটা তোমার অজানা নয়, তুমি সেটা জেনে আছো অলরেডি, ঠিক আছে? মানে কোনো টার্ম তোমার অজানা নয় যে কোনো এক্সামের জন্য। তো টেকনিক্যাল হোক বা সেটা এসএসসির ক্ষেত্রে নন টেকনিক্যাল হোক, বোধ ক্ষেত্রেই তোমার সিলেবাসটা একটু রপ্ত করতে হবে। আর হুম, হুম। সিলেবাসের মধ্যে আবার অনেক সময় স্ট্রং আছে, কোনটা উইক পয়েন্ট আছে, বা কোনটা তোমার মিডিয়াম ইম্পর্টেন্ট, সেগুলো তোমার মার্ক করতে হবে। মানে হ্যাঁ, সিলেবাস হ্যাঁ, ধরে ধরে অবশ্যই। প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্টের স্ট্রং একটা পয়েন্ট থাকে, বা এটা লেস ইম্পর্টেন্ট, এটা মোর ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যেটা তুমি বললে যে বিশেষ করে সিলেবাস ধরে ধরে তার সঙ্গে যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে পিওয়াইকিউটা খুব ইম্পর্টেন্ট। সেখানে প্রিভিয়াস ইয়ার ওল্ড প্রশ্নপত্র কেমন ছিল সেখানকার সঙ্গে একটা পরিচিত লেভেল ঘটবেই। আর সবসময় চেষ্টা করবে যে অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট 70 or 30 রুলস ফলো করা। যেমন ধরো তুমি 100 ডেজ যদি তোমার থাকে, লাস্ট 30 ডেজ যেন তুমি রিভিশন আর প্র্যাকটিসের জন্য রাখো, বা টেস্ট হুম, সিরিজ হুম। হোক বা হোয়াট এভার যাই হোক। তো একটা জিনিস তুমি দেখো যে তুমি যখন প্রিপারেশন নিয়েছিলে বা তোমার নিজের লেভেল, তো তুমি একটা সময় বুঝতে পেরেছিলে যে যেহেতু তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে এক্সামের প্রিপারেশন নিচ্ছিলে, তো হুম, হুম। সেক্ষেত্রে তোমার লেভেল কতদিন পর এসে তুমি বুঝতে পেরেছিলে যে না এবার আমি ঠিক আছি, আই এম প্রিপেয়ার ফর গভর্নমেন্ট জব অর এক্সাম? স্যার আমার মনে হয় একটা বছর ইম্পর্টেন্ট। একটা বছর তোমাকে একদম মানে সবকিছু দিয়ে পরিশ্রম করতে হবে, তবে গিয়ে তুমি অ্যাটলিস্ট নিজের কাছে নিজে বলতে পারবে যে হ্যাঁ, যে কোনো কর্নার, সিলেবাসের যে কোনো কর্নার থেকে কোশ্চেন হলে আমি অ্যাটলিস্ট ফেস করতে পারবো। 1 বছর, 1 বছর বা 1.5 বছরের স্যার ইন্টেন্সিভ প্রিপারেশন খুব দরকার। ওকে, ওকে। বিশেষ করে যেটা হচ্ছে যে 1 ইয়ার, 1 ইয়ার তুমি যদি প্রিপারেশন করতে পারো, তো সেক্ষেত্রে যখন হুম, সাবজেক্টটা তোমার রপ্ত করে নিতে পারবে, আশা করি তোমার এক্সাম ক্র্যাক করতে বা ভয়টা কেটে যাবে, বা যে কোনো তুমি টেস্ট সিরিজ যখন তারপরে লাগাবে, সেটা সুবিধা হয়ে যাবে অনেকটাই, তাই তো? হুম, হুম, স্যার। এবার বিশেষ করে আমি যেটা বলি তোমাকে, ধরো সাপোজ একটা টাইমের পর তুমি যখন 50%-এ চলে এলে, সাপোজ হুম, ধরলাম তুমি হাফ ওয়ে থ্রু দা পিএসসি প্রিপারেশন, ঠিক আছে? তো 50% সিলেবাস কমপ্লিট, 50% হয়নি, মানে ধরো অনেকে তো আছে যারা একদম ফ্রেশার্স, আর তুমি এমন একটা স্টেজে এসেছো ধরো অর্ধেক কমপ্লিট করেছো অর্ধেক কমপ্লিট করোনি। তো সেখান হুম। থেকে
তুমি নিউ সাবজেক্ট কিভাবে পড়তে, আর আগের সাবজেক্ট যেগুলো পড়া হয়েছে সেগুলো কিভাবে রিভিশন করতে? স্যার আমি যেমন মানে আমি যে রুলটা ফলো করতাম, সবচেয়ে বোরিং কাজটা সবার আগে করতাম। মানে যখন ধরুন জব চলছে, মানে সাইডে যে জব চলছে বা ধরুন ছুটির দিনে আমি রিভিশনের কাজটা হচ্ছে আগে সকালবেলা করতাম, যেহেতু ওটা সবচেয়ে বোরিং কাজ। ওকে তো ওকে। রিভিশন আমি সবসময় পুরোনো সাবজেক্ট সকালে করতাম, যেহেতু মানে আমাদের সারা দিনের পর এনার্জি শেষ হতে থাকে, তো রাতের দিকে এসে যদি রিভিশন করতে হয় আমার মনে হতো যে তখন আর করতে ইচ্ছা করবে না বলেই আমার মনে হয়। তাই রাতের দিকে কোনো নতুন সাবজেক্টের ইন্টারেস্টিং পার্ট যেটা বোঝার মতো আছে সেটাকে আমি সবসময় শেষে রাখতাম। তো ওকে। রিভিশনের কাজ আমি সবসময় সকালে করে নিতাম, আর রাতের দিকে তখন ঠিক করতাম যে কোন সাবজেক্টের কোন জায়গাটা ইম্পর্টেন্ট বা এইগুলো পিএসসি তে আসতে পারে, এই জায়গাগুলোর ইম্পর্টেন্স আছে, তো সেরকম ভাবে ঠিক করে সেগুলোকে আমি বিকেল বেলা বা রাতের জন্য রেখে দিতাম পড়ার জন্য সবসময়। ওকে ওকে। এটা ডিপেন্ড করছে তুমি তোমার এই রুলসটা ফলো করতে, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বা স্টুডেন্ট টু হুম স্টুডেন্ট ভ্যারি করে, কার কোন সময় পড়তে ভালো লাগছে, কোন সময় রিভিশন ভালো লাগছে। তো সেটা যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে স্বাভাবিকভাবে, হুম তাই তো? হুম এবার ধরো তুমি যখন টেস্ট সিরিজ দিচ্ছ বা তুমি মিস্টেক করছো, মানে সাপোজ একটা এক্সামে তুমি তো অনেক কটা এক্সাম দিয়েছো, তো মিস্টেকটা কিভাবে অ্যাভয়েড করবে একটা ক্যান্ডিডেট যখন এক্সাম দেবে? তোমার কি মনে হয় স্যার, স্যার মিস্টেকটা আমার মনে হয় যেটা আমার খুব হতো, মানে আমি বেশিরভাগ সময় কি করতাম যে যে কোনো টেস্ট সিরিজ, সেটা গেট হোক বা যে কোনো কিছু, আমি কোয়েশ্চেন পুরো পড়ে চারটে অপশন না দেখে অ্যান্সার মেরে দিতাম। মানে আচ্ছা এটা আমার চেনা অ্যান্সার, এটা ঠিক হতে পারে বলে অপশন মেরে দিতাম। ওকে তো ওকে। আমার মনে হয় এটা অনেকের সাথেই হয়। তো আমার যেটা মানে তারপর আমি যেভাবে ঠিক করেছি, মানে আমি টাইম নিয়ে গোটা কোয়েশ্চেনটা পড়ে চারটে অপশনই প্রপারলি দেখে তারপর ভাবতাম যে কোন অপশনটা হতে পারে, নাকি প্রথম ধরুন সেকেন্ড অপশনটা দেখে আমার মনে হলো আরে এটা তো ঠিক হবে বলে মেরে দিলাম, না, চারটে অপশনই দেখতাম, কারণ কোনো টুইস্ট থাকতে পারে কোয়েশ্চেনের শেষ পার্টে। একদম তো একদম। সে বারবার করে পড়েই সেটা আমি মারতাম। আর যখন তারপরেও ভুল হতো তখন আমি বুঝতে পারতাম যে এই ভুলটা হচ্ছে আমার সিলি মিস্টেক না, এটা না জানার জন্য, তো সেইগুলো আমি আবার মানে টুকে রাখতাম পুরো। ধরুন আমি আমার নোটসে আমি নতুন যদি কিছু হতো, ফর্মুলা হোক বা যা কিছু হোক, সেটা পুরো মার্ক করে লিখে রাখতাম। বা যদি কোনো টাফ অঙ্ক হতো, সেই টাইপের অঙ্ক পরেও আসতে পারে, সেগুলো আমি খাতায় করে রাখতাম। তো নোটস ওভাবেই বাড়তে বাড়তে গেছে হুম আসলে। হুম। দেখো, লাইফে শর্টকাট বলে কোনো কিছু হয় না, মানে বিশেষ না করে না না। লাইফে সবকিছু সাকসেসের কিছু একটা প্ল্যান থাকে। সেই প্ল্যান মাফিক তুমি পড়াশোনা করলে অবশ্যই সেটা আসবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের প্রতি ট্রাস্ট অবশ্যই থাকতে হবে, সেটা নিজের প্রতি বিশ্বাস অবশ্যই রাখতে হবে তোমাকে। কনফিডেন্স লেভেল অনেকটাই তোমাকে গেইন করবে। দেখো, বিশেষ করে অনেকে ভাবে যে এক্সাম অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হোক তারপরে প্রিপারেশন শুরু করব। তো আর্লি প্রিপারেশন তোমার বিশেষ করে অবশ্যই তোমাকে অনেকটা অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে। হুম। তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, তুমি টেস্ট সিরিজ দিচ্ছ, প্র্যাকটিস করছো, রিভিশন দিতে পারছো। মানে টাইম ডিপেন্ডেন্ট, মানে অনেক সময় আমরা দেখি না যে জব করতে করতে আমরা যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেয়, আমরা দু টাইপসের স্টুডেন্ট দেখি। যারা সদ্য পাস আউট ফ্রেশার্স, ঠিক আছে, বা অলরেডি কলেজে পাস করেছে, বা অনেককে দেখি যারা জবের মধ্যে ঢুকে গেছে, যে কোনো প্রাইভেট হুম। সেক্টরের জবের মধ্যে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে টাইম ইউটিলাইজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি তোমাকে বলবো যে অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট, সে যদি বাড়িতে যখন পড়বে অনেকটা টাইম বের করতে পারছে, তো তুমি জবের মধ্যে ঢুকে কিভাবে টাইম বের করতে? স্যার জবের মধ্যে ঢুকে টাইম বের করতাম, মানে যখন স্যার আমি জব শুরু করি তার আগেই আমি বলবো যে আমার পড়ার যে নতুন পড়ার বিষয়টা কমপ্লিট হয়ে গিয়েছিল। ওকে তো ওকে। আমি ধরুন স্যার মানে আমার 2020-তে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, আমি তখনই মানে ঠিকঠাক প্রিপারেশন ছিল, এবার হয়নি আলাদা ব্যাপার। হুম হুম এবার 2021 সালে যখন আমি জব জয়েন করি এমটেক এর পর, তখন আমার মানে নতুন পড়া কমপ্লিট হয়ে গেছিল। ওকে তো জব জয়েন করার পর আমি ভেবেছিলাম যে আমাকে নতুন কিছু অতটা পড়তে হবে না, কিন্তু আমাকে রেগুলার রিভিশন আর প্র্যাকটিসটা করতে হবে। ওকে। এবার সেই কারণে আমি সকাল আর রাত সেম ভাবে স্যার, সকালে রিভিশন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা প্রতিদিন কোনো একটা সাবজেক্ট। এবার এতবার করে পড়েছি সেই নোটস, মানে হয়ে যায় বইয়ের পাতা উল্টালেই আমার ব্যাপারটা পুরো মনে পড়ে যাচ্ছে। একদম তো ওই একদম। ওই ওই 1-1.5 ঘন্টা সকালে আমি রিগোরাস রিভিশন করতাম, আর তারপরে রাত্রে এসে অনেক সময় ইচ্ছাও করে না স্যার, যারা প্রাইভেট জব করে তাদের মানে শরীর থেকে সেই এনার্জিটা চলে যায় রাতে এসে পড়বো, কিন্তু মানে জাস্ট 10 বছর পরে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। সেটা মানে যে কোনো একটা গভর্নমেন্ট অফিসার হিসাবে সেই হুম। যদি মোটিভেশনটা ভেতরে থাকে তখন স্যার এই নিজে থেকেই বেরিয়ে আসবে যে না আমাকে 2 ঘন্টা পড়তে হবে যে করেই হোক, ঘুম একদম আসলেও পড়তে হবে, যা কিছু হলেই পড়তে হবে। একদম একদম। টাইম ডিপেন্ডেন্ট অবশ্যই সেটা হবে। অনেক সময় এটা থাকে যে স্ট্রেস, মোর হুম মোর স্ট্রেস জবের মধ্যে ঢুকে গেলে লেস টাইম, ঠিক আছে, তার মধ্যে তুমি টাইম বের করছো, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস।
আর তোমার সাকসেস ডিপেন্ড অন গ্রোথ, সাকসেস ইম্পর্টেন্স। তোমার যখন তুমি সাবজেক্টটা রপ্ত করে ফেলবে তোমার ম্যাচুরিটি লেভেলের, অবশ্যই সেটা তার একটা এক্সাম্পল। তো তুমি আমাকে এটা বলো যে তুমি টাইম ইউটিলাইজ করতে, ধরো যাদের টাইম অনেক কম আছে, তো তারা সোশ্যাল মিডিয়াকে তুমি কিভাবে ইম্পর্টেন্স করতে, বা সোশ্যাল মিডিয়া করতে কিনা আদৌ? আমি স্যার এখনো এমনি খুব একটা মানে সোশ্যালি নই। হুম সোশ্যাল মিডিয়াকে আমি অতটা মানে বেশি করি না। আমার মানে না, আমার ভালোও লাগে না খুব একটা, ওই টুকটাক এটুকু। কিন্তু ওটার পিছনে যে 15-20 মিনিট টাইম বা 1 ঘন্টা টাইম সেটা আমার দেওয়া হয় না। মানে হুম আমি তার থেকে নিজের কাজকর্ম, মানে ধরুন বই পড়া বা আমার এন্টারটেনমেন্টের আরো অনেক বিষয় আছে, মানে সোশ্যাল মিডিয়াকে আমি একদমই তার মধ্যে ফেলি না কোনোভাবে। মানে এবার যখন প্রিপারেশন নিতাম স্যার, বাইরের যে ইনভলভমেন্ট গুলো আমি সেগুলো কমিয়ে দিতাম, যেগুলো এখন আমার আছে। ধরুন কখন একটু বেরোলাম বা কিছু একটু অন্য কিছু করে নিলাম। ওকে ওকে। প্রিপারেশনের সময় আমি একদম থাকতাম যে আমি কোনোটাই করবো না, কারণ এই একটা বছর আমাকে সেগুলো না করলে আমাকে কেউ খারাপ বলবে না। খারাপ একদম। বললে আমার কিছু যায় আসে না। তুমি জব পাওয়ার পর তুমি প্রিপারেশন নাও, কোনো অসুবিধা নেই। বা হ্যাঁ, টাইম ডিফিকাল্ট যে তুমি এখন সাপোজ জিমে যাওয়া তোমার দরকার নেই, যে তুমি এক্সারসাইজ দরকার ডেইলি নেই কন্টিনিউ স্যার। করতে হবে। এক্স্যাক্টলি, মানে আমি 1 বছর মোটা হলে আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু 1 বছর পর যখন আমি এক্সামটা পাবো না, তখন আমাকে সবাই বলবে যে কিছু করতে পারলি কিছু না। করতে পারেনি, বেকার। ওই সময়টা আহ, সবকিছু ছেড়ে দাও। তুমি কি সকালবেলা মর্নিং ওয়াকে যেতে? ওই সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক কে তুমি ফলো না করতে? স্যার, যেতাম না। আচ্ছা, ওগুলো করোনি তুমি, তাই? তোমার যদি টাইম শর্ট থাকে, তো তুমি এগুলো একটু অ্যাভয়েড করবে। যদি শর্ট টাইম প্রিপারেশন নিতে চাও, মর্নিং ওয়াক হোক বা সোশ্যাল মিডিয়া হোক, যতটা সম্ভব 1 বছর তুমি অ্যাভয়েড করো। তবে হ্যাঁ, প্রীতিশ, তোমাকে একটা জিনিস বলবো যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমিতে যখন এলে, তুমি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম থেকে শুরু করে মক ইন্টারভিউ, মানে আমার ক্লাসগুলো তোমার কিভাবে হেল্প করেছে, সেটা প্র্যাকটিক্যাল রিলেটেড হোক বা থিওরিটিক্যাল হোক? স্যার খুবই স্যার, কারণ আমি যখন আপনার কোর্সটা জয়েন করেছিলাম আমাদের থিওরিটিক্যাল নলেজ ছিল হুম পুরোটাই বই পড়া বিদ্যা। হুম কিন্তু প্র্যাকটিক্যালি কি করে কোনো কাজ হয়, যেহেতু আমরা গভর্নমেন্টের কোনো জায়গায় কাজ করি না, আমাদের সেগুলো জানার কথা না। এবং আমি যে জবও করেছি সেটাও পুরোপুরি ডিজাইন বেস, সে কারণে আমার জানারও কথা না। হুম হুম কিন্তু আপনার যখন আপনি যে পিডিএফ গুলো দিতেন ওই ইয়েতে, সেখানগুলো পড়ে আমি বুঝতে পারি যে না, প্র্যাকটিক্যালি এভাবে কাজ হয়। রাস্তার ক্ষেত্রে বেশি, হুম মানে রাস্তার কাজের যেমন আমাদের কাছে কোনো আইডিয়াই থাকে না। আমরা ভাবি যে একটু জাস্ট এই পাথর বিটুমেন ফিটুমেন মিশিয়ে দিলাম, রাস্তা হয়ে গেল। কিন্তু ব্যাপারগুলোর মধ্যে যে কতটা ডেপথ আছে, হুম হুম মানে এক্স্যাক্টলি মানে এত ডিগ্রি দিয়ে কাজটা হবে, মানে শুধুমাত্র বইতেই ব্যাপারটা সীমাবদ্ধ নয়, প্র্যাকটিক্যালেও সেই রুল গুলো ফলো করেই তবে কাজটা ওরকম ভাবে তোলা হবে। হুম তো হুম সেইগুলো আমাদের আইডিয়া ছিল না, মানে আমার তো ছিল না। তো আমি ইন্টারভিউতে যাওয়ার আগে আমি খুব বেশি করে আপনার নোটস গুলো এই কারণে পড়েছিলাম, কারণ যেহেতু ওই রিলেটেড কাজই পিডব্লিউডি তে হয় বা একদম। ইরিগেশনে হচ্ছে। হুম হুম তো হুম আমার মনে হয়েছিল যে আমাকে কোয়েশ্চেন করলে, যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আমার থেকে মানে তারা ডিমান্ড করবে যে প্র্যাকটিক্যালি আমি কোনো কাজ কিভাবে করতে পারি বা প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা। তো সেই জন্য আমার এই নোটগুলো খুব হেল্প করেছে, যে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমাকে বুঝতে অনেক বেশি হেল্প করেছে ওগুলো। না, সেটা তো মানে অনেকটা ইফেক্টিভ হয়েছে। তো হুম, তুমি হুম। আমার ইন্টারভিউ প্রোগ্রাম বা আমার কাছে ইন্টারভিউ যখন তুমি দিলে, তো তারপর কনফিডেন্স লেভেল তুমি কিভাবে গেইন করলে, বা কিছু এমন কি কিছু কোশ্চেন যেটা তুমি মনে হয়েছে যে তোমাকে ধরতে পারে, বা এরকম কিছু যদি বলো? স্যার ধরতে পারে বলতে আমার মনে হচ্ছিল যে মানে আমার ব্যাকগ্রাউন্ড দেখে, মানে সাপোজ আমার কি ডিগ্রি আছে, আমাকে সেই সব দিকেই যেতে পারে বলে আমার মনে হয়েছিল, যেটা আপনিও বলেছিলেন যে হুম হুম ধরলে তোমাকে কোর সাবজেক্ট যেগুলো আছে আরসিসি, স্টিল, হুম স্ট্রাকচারাল অ্যানালিসিস, হুম হুম এগুলো থেকেই বেশি ধরতে পারে। প্লাস আমার মনে হয়েছিল যে মানে মানে আমাদের যে কটা ডিপার্টমেন্ট আছে, হুম পিএইচই হোক বা ইরিগেশন হোক, সেইগুলোর সাথে যে সাবজেক্ট গুলো রিলেটেড, আমাকে সেখান থেকেই বেশি কোয়েশ্চেন ধরতে পারে, যেগুলোর সাথে একদম। জুনিয়র ইঞ্জিনিয়ারের ডিরেক্ট কাজ হয়, যেমন সয়েল সার্ভে, ওয়াটার রিসোর্স। তো আমি সেইগুলো সাবজেক্টের উপরই ইন্টারভিউতে প্রপারলি জোর দিয়েছিলাম, যে এইগুলো থেকে যেন আমার মানে পুরো বেসিক ক্লিয়ার থাকে, যাতে এখান থেকে জিজ্ঞেস করলে আমি কখনো না বলতে আটকাই পারো। কিছু। হুম, একদম তাই। তো ঠিক আছে, প্রীতিশ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে ফর শেয়ারিং ওর ইন্সপায়ারিং জার্নি উইথ আস। হুম, হুম। We wish you all the best in your future and hope your story continue to motivate many more new aspirant থ্যাংক ইউ সিভিল স্যার। ইঞ্জিনিয়ারিং একাডেমি। তুমি আমাদের সঙ্গে অলওয়েজ থাকবে। আর তুমি পিডাব্লিউডিতে জয়েন করো। আর বিশেষ করে পিডাব্লিউডি রিলেটেড হোক বা যে কোনো যদি কোনো গাইডেন্স লাগে, অবশ্যই তোমার কাছে সেই হেল্পটা আমরা পাবো। আর নিশ্চয়ই, আমাদের নতুন নিশ্চয়ই। যারা স্টুডেন্ট তারাও সেটা থেকে অনেক, তো এই ভিডিওটা থেকে অনেকে মোটিভেট হবে। তারা ফ্রেশার্স হোক বা যারা মোটামুটি এবার পিএসসি যাদের হয়নি, তারা কোন জায়গাটায় ফল্ট করেছে বা তারা প্রিপারেশনটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আশা করছি এই ভিডিওটা থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।